হ্যালো। নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। 12টায় গরমা গরমে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে রয়েছি বর্ষা, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী আমি অঙ্কিতা। নজর রাখছে প্রথম খবরের দিকে। নদিয়ার মাটিতে সভা করার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুধু তাই নয়, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে তিনি শিলান্যাস করবেন। এক্স বাংলায় পোস্ট করার পরে নরেন্দ্র মোদী সেখানে বলেছেন সেখানেই হবে সরকারি অনুষ্ঠান নদিয়ার তাহিরপুরে। এর মাধ্যমে ৩,২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, নিজের টুইটারে পোস্ট সেই সমস্ত প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এই সভায় আসতে পারেন নীতিন গডকরি। শুধু তাই নয়, তাহিরপুরে মোদীর সভার আগে বাংলায় পোস্ট করেছেন নরেন্দ্র মোদী, আর সেখানেই সরকারি সভা রয়েছে তার। সেখানে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার পোস্টে তিনি সেই পোস্ট করেছেন, সেই সমস্ত প্রকল্পের উদ্বোধন করেছেন। এবং মোদী বিজেপি সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এই সভায় আসতে পারেন নীতিন গডকরি। এবং শুধু তাই নয়, এর আগের দিন রাতে এমনটা দেখেছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থাকার পর তিনি একাধিক মন্তব্য করেছেন। শুধু তাই নয়, এই মুহূর্তে যেমনটা আপনাদের জানিয়ে রাখছি, নদিয়ার মাটিতে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, নদিয়ার মাটিতে সভা করার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তার একটি সরকারি অনুষ্ঠান রয়েছে, আর সেখানেই বহু কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার পোস্টে সেই সমস্ত প্রকল্পের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, নদিয়ার তাহিরপুরে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তারপর সেখানে তার আগেই যেমনটা দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় পোস্ট করেছেন। রীতিমতো বাংলায় পোস্ট করে তিনি জানিয়েছেন তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। তেমনটাই জানিয়ে রাখি, এই অনুষ্ঠানে এই সভায় উপস্থিত থাকতে পারেন নীতিন গডকরি। নিজের টুইটারে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। নিজের টুইটারে তিনি পোস্ট করে লিখেছেন, আগামীকাল অর্থাৎ কালকে তিনি পোস্ট করেছিলেন 20শে ডিসেম্বর দুপুরে আমি রানাঘাটের বিজেপির জনসভায় ভাষণ দেব। পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাবেন। তবে একই সঙ্গে রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন, এমনটাই তারা জানিয়েছেন। আর তৃণমূলের লুটপাট এবং ভীতি প্রদর্শন
সব সীমা অতিক্রম করছে। আর সেই কারণেই আজ বিজেপি মানুষের একমাত্র ভরসার কারণ, এমনটাই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার পোস্টে তিনি একাধিক মন্তব্য করেছেন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, নদিয়ার মাটিতে সভা করার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই নদিয়া তাহিরপুরে তার একটি সরকারি অনুষ্ঠান রয়েছে এবং সেখানে যেমনটা জানা যাচ্ছে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগের দিনই যেমনটা দেখা যাচ্ছে তিনি টুইটারে অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তাও আবার বাংলায়। তিনি লিখেছেন একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি এবং একাধিক মন্তব্য করেছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। একাধিক মন্তব্য করেছেন তিনি, শুধু তাই নয়, তিনি জানিয়েছেন তাহিরপুরে তার সভায় তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন আগামীকাল 20শে ডিসেম্বর, অর্থাৎ তিনি কালকে পোস্ট করেছিলেন, দুপুরে আমি রানাঘাটের বিজেপির জনসভায় ভাষণ দেব। আর পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তবে একই সঙ্গে রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণ তারা ভোগান্তির শিকার হচ্ছেন। আর তৃণমূলের লুটপাট এবং ভিত্তি প্রদর্শন সব সীমা অতিক্রম করছে। আর সেই কারণেই আজ বিজেপি মানুষের একমাত্র আশা আর ভরসা, এমনই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে রাজনৈতিক দ্বিমত থাকলেও রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে দ্বিমাত্রিক সুলভ আচরণ বিজেপির করে না, দাবি শ্রমিক ভট্টাচার্যের। অপরদিকে রাজনৈতিক দ্বিমত থাকলেও রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে দ্বিমাত্রিক সুলভ আচরণ বিজেপি করে না, দাবি শ্রমিক ভট্টাচার্যের। এমনটাই জানালেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতোভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। তো সেক্ষেত্রে
পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সরকারের সঙ্গে বা তার দলের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না। এটা আমাদের রাজনৈতিক বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সরকারের সঙ্গে বা তার দলের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না। এটা আমাদের রাজনৈতিক। নজর রাখছি পরবর্তী খবরের দিকে। শনিবার 20 ডিসেম্বর সকাল 10টায় অর্থাৎ আজ সকাল 10টায় নদিয়া তাহিরপুরের নেতাজি পার্কে মাঠে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা সভাস্থল। ইতিমধ্যেই বিজেপির সভা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তাহিরপুরে পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব ব্যক্তিবর্গরা। শুক্রবার তাহিরপুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান সাংসদ সুকান্ত মজুমদারের দাবি, রানাঘাট এবং দক্ষিণ নদিয়া জেলা বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। এখানে পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপির জগন্নাথ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা গোটা পশ্চিমবঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের আরো উদ্বুদ্ধ করবে এবং রাজনৈতিক উৎসাহের ঢেউ ছড়িয়ে পড়বে, এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, নির্বাচনের আগেই রানাঘাটে রীতিমতো মোদী ঝড়। কারণ শনিবার 20 ডিসেম্বর সভা রয়েছে নদিয়া তাহিরপুরে নেতাজি পার্কের সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর সেই মতো সভা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এর আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা সভাস্থল। এখনো পর্যন্ত নিরাপত্তার বেষ্টনীতে রয়েছে ওই সভাস্থল। ইতিমধ্যেই তাহিরপুরে পৌঁছে গিয়েছেন বিজেপির একাধিক রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। এবং তার আগেই যেমনটা জানা যাচ্ছে, শুক্রবার তাহিরপুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেছিলেন রানাঘাট এবং দক্ষিণ নদিয়া জেলা বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। এখান থেকে পরপর দুবার সংসদ নির্বাচিত হয়েছেন বিজেপির জগন্নাথ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা গোটা পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী সমর্থকদের আরো উদ্বুদ্ধ করবে এবং রাজনৈতিক উৎসাহের ঢেউ ছড়িয়ে পড়বে, এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, নির্বাচনের আগে রানাঘাটে রীতিমতো মোদী ঝড়। কারণ মোদীর সভা রয়েছে শনিবার, মোদীর সভা রয়েছে নদিয়া তাহিরপুরের নেতাজি পার্কের মাঠে। আর সেখানেই আগে থেকেই আমরা দেখেছি কিভাবে কড়া নিরাপত্তার বেষ্টনী ছিল এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে নদিয়ায় মোদীর সভা শুরু হয়ে গিয়েছে। সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা এবং একাধিক রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতৃত্বরা পৌঁছে গিয়েছেন। বা যে ধরনের প্রোগ্রাম এই 26 কেন্দ্র করে আজকে যে হচ্ছে এটা নিয়ে, এবং তার রাজ্য নেতৃত্ব আর ঘোষণা হয়ে যাবে। হিসেব মতো মার্চ এপ্রিলে নির্বাচন হওয়ার কথা। তো নির্বাচন কমিশন যদি ওই ডেটে করাতে পারে তাহলে একদম নির্বাচন আসন্ন এই সময় মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা রানাঘাট থেকে শুরু হচ্ছে, যে রানাঘাট বা দক্ষিণ নদিয়া জেলা হিসাবে আমাদের সংগঠনের অন্যতম শক্তিশালী জায়গা। এবং এখানে আমরা পরপর দুবার সাংসদ পেয়েছি। আমাদের জগন্নাথ সরকার এখানে সাংসদ আছেন, আমাদের জেলার সকল নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এর একটা যে উৎসাহ বা উদ্দীপনা, সেই ওয়েভ বা তরঙ্গ যাবে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী দুটো প্রোগ্রাম করবেন কালকে। একটি সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রামে বড়জাগুলি থেকে বারাসত পর্যন্ত এই রাস্তা
প্রায় 2 দশক ধরে আটকে আছে। আপনারা জানেন এটা ছিল হচ্ছে সেই অটলজি শুরু করেছিল কোয়াড্রিল্যাটারাল সোনালী চতুর্ভুজ, সেই সোনালী চতুর্ভুজের অংশ। আমাকে বাড়ি যেতে গেলে, আমার নিজের বাড়ি যেতে গেলে ওই রাস্তার উপর দিয়ে যেতে হয় ন্যাশনাল হাইওয়ে ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্স করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিনের পর দিন জায়গা দেয়নি এবং তার ফলে এই রাস্তার কাজ বহু বছর ধরে আটকে আছে। নদিয়ার বেশ কিছুটা অংশ হয়ে গেছে, আপনারা দেখবেন NH-34, কিন্তু তারপরে যেই নদিয়া শেষ হচ্ছে বারাসতের দিকে আমরা যেতে শুরু করছি, সঙ্গে সঙ্গে ভাঙা চোরা রাস্তা। এই কাজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং আগামী দিনে এইভাবে বাংলার উন্নয়ন, বিকশিত বাংলা তৈরি করতে হবে এবং বিকশিত ভারতবর্ষ তৈরি হবে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তৃণমূল কর্মী খুনের ঘটনায় বড় নির্দেশ দিল হাইকোর্ট। হুগলির জঙ্গিপাড়ার তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2010 সালের 14 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে খুন হন রবিন ঘোষ, যার এতদিন তদন্তভার ছিল সিআইডির হাতে। এবার সেই তদন্তভার সিবিআই এর হাত থেকে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত। 2010 সালে রবিন ঘোষ খুনের ঘটনায় তদন্তভার ছিল সিআইডি এর হাতে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সিআইডি তদন্তে কোনো অগ্রগতি হয়নি। এই অভিযোগ নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। বৃহস্পতিবার সেই রায় দিল হাইকোর্ট। এবার সিআইডির পরিবর্তে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল হাইকোর্ট। হুগলির জঙ্গিপাড়ার তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2010 সালে 14 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে খুন হন রবিন ঘোষ, যার এতদিন তদন্তভার ছিল সিআইডির হাতে। এবার সেই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত। নজর রাখছি মালদার দিকে। মালদায় 2 যুবকের রহস্য মৃত্যুতে স্তম্ভিত এলাকা। জানা যায় শুক্রবার রাত 9:30 নাগাদ মালবাজার শহরের 6 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়ি থেকে 2 যুবককে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে একজন সঞ্জীব বর্মন, তার বয়স 20 বছর, এবং অপরজনের নাম অনুপ রায়, তার বয়স 21 বছর। স্থানীয় সূত্রে খবর, মাত্র 3 দিন আগেই তাদের মধ্যে এক যুবক বাড়ি ভাড়া নেয়। আর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। এরই তদন্তে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত করে পুলিশ জানতে পেরেছে সঞ্জীব বর্মন চলতি মাসের 15 তারিখ থেকে নিখোঁজ ছিলেন এবং তার পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। আর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ মালবাজার এলাকায় তার অবস্থানের সন্ধান পায়। আর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, ভাড়া বাড়িতে রহস্য মৃত্যু 2 যুবকের এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, একটি ভাড়া বাড়ি থেকে 2 যুবকের মৃতদেহ উদ্ধার। 2 যুবকের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় শুক্রবার রাত 9:30 নাগাদ মালবাজার শহরের 6 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়ি থেকে 2 যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের মধ্যে একজন সঞ্জীব বর্মন, তার বয়স 20 বছর, এবং অপরজনের নাম অনুপ রায়, তার বয়স 21 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাত্র 3 দিন আগে তাদের মধ্যে এক যুবক বাড়ি ভাড়া নিয়েছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে মালবাজার থানার পুলিশ। আর এরই তদন্তে পুলিশ জানতে পেরেছে সঞ্জীব বর্মন নামে এক ব্যক্তি চলতি মাসের 15 তারিখ থেকে নিখোঁজ ছিলেন এবং তার পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই জানা যাচ্ছে তার পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে পুলিশ মালবাজার এলাকায় তার অবস্থানের সন্ধান পায়। আর
বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, মালদায় ভাড়া বাড়িতে রহস্য মৃত্যু দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় শুক্রবার 9:30 নাগাদ। মালবাজার শহরের 6 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়ি থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে মালবাজার থানা পুলিশ। মৃতদের মধ্যে একজন সঞ্জীব বর্মন, তার বয়স 20 বছর এবং অপরজনের নাম অনুপ রায়, তার বয়স 21 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাত্র 3 দিন আগেই তাদের মধ্যে এক যুবক বাড়ি ভাড়া নিয়েছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে মালবাজার থানার পুলিশ। মায়াপুর মন্দির দর্শন শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত হলেন অন্তত 25 জন। জানা যাচ্ছে শুক্রবার হুগলি জেলার একাধিক পরিবারের সদস্যরা একটি পিকআপ ভ্যানে করে মায়াপুর ঘুরতে এসেছিলেন। মন্দির দর্শন শেষে ফেরার সময় নদিয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত দিগনগর এলাকার 12 নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 জন। দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিগনগর এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের আঘাতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভ্যানের ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন, অনেকেই রাস্তায় পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে একে একে অ্যাম্বুলেন্সে করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করেন। এই দুর্ঘটনার জেরে 12 নম্বর জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল ফের স্বাভাবিক হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতি অথবা চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মায়াপুর মন্দির দর্শন শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, আহত হয়েছেন অন্তত 25 জন। জানা যাচ্ছে শুক্রবার হুগলি জেলার একাধিক পরিবারের সদস্যরা একটি পিকআপ ভ্যানে করে মায়াপুর ঘুরতে এসেছিলেন। মন্দির দর্শন শেষে ফেরার সময় নদিয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত দিগনগর এলাকার 12 নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 জন। এই দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিগনগর এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই পিকআপ ভ্যানটি। এই সংঘর্ষের আঘাতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভ্যানের ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়, অনেকেই গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নজর রাখছি নদিয়ার দিকে। নদিয়ার প্রধানমন্ত্রী নদিয়া সফরের ঠিক আগেই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাহেরপুরে। কারণ শনিবার ভোরে রানাঘাটের তাহেরপুর এবং বাতকুল্লা স্টেশনের মাঝামাঝি ডাউন স্টেশনের লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 3 জনের। গুরুতর জখম অবস্থায় 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেছে, অপরজন গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে। রেল এবং স্থানীয় সূত্রে খবর, তারা সকলে প্রধানমন্ত্রীর তাহেরপুর
সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে নদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর রেল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোরের দিকে ঘন কুয়াশার কারণে এলাকার দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম, আর সেই কারণেই এই ভয়াবহ পথ দুর্ঘটনা এমনটা জানা যাচ্ছে। এবং সেই সময় যেমনটা জানা যাচ্ছে রেল লাইনের ধারে অবস্থান করার সময় আচমকা ডাউন কৃষ্ণনগর লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে। এবং সূত্রের খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে নিহতরা মুর্শিদাবাদ জেলার বরঙ্গা থানার বাসিন্দা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে রেল পুলিশ, জিআরপি এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘন কুয়াশার পাশাপাশি অসাবধানতা এবং রেল লাইন পারাপারের সময় কোনো নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, নদিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং এই ট্রেন দুর্ঘটনার জেরে তাহিরপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন একাধিক। নদিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আহত হয়েছেন একাধিক, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে এমনটাই জানা যাচ্ছে পথ দুর্ঘটনা হয়েছে। এবং রেল এবং স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে ভোরের দিকে ঘন কুয়াশার কারণে এলাকায় দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম, আর সেই কারণেই এই দুর্ঘটনা। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং ট্রেন দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা বড় বিধানসভা থেকে অনেক কার্যকর্তা আজকে মোদিজির সভায় আসার জন্য উপস্থিত হয়েছিলাম। কোথা থেকে? বড় বিধানসভা থেকে। তো ওখানে যেখানে পার্কিং জায়গাটা ছিল ওখানে বাস পার্কিং করার পর একটা কুয়াশা ছিল, কয়েকজন রেল লাইনের ধারে বাথরুম করার উদ্দেশ্যে গেছিল। তো ওখানে যাওয়ার পর হঠাৎ করে ট্রেন চলে আসে, ওরা বুঝতে পারেননি, ছিটকে পড়ে যান। তো ঘটনাক্রমে 3 জন এক্সপায়ার হন আর 2 জন আহত হন। তার মধ্যে একজনের বাড়ি যেটা খুব আশঙ্কাজনক, তার বড়োয়া 1 নম্বর মণ্ডলে। আর একজন অল্প স্বল্প আহত হয়েছিল, ওনার বাড়ি হচ্ছে সাগরদিঘি থানা। তো আমরা প্রথমে 2 জনকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই বাতকুল্লার ওখানে। তো ওনাকে ওখান থেকেই ছেড়ে দেওয়া হয় আর এনাকে এই শক্তিনগরে রেফার করা হয়। আমরা বড় বিধানসভা থেকে অনেক কার্যকর্তা আজকে মোদিজির সভায় আসার জন্য উপস্থিত হয়েছিলাম। কোথা থেকে? বড় বিধানসভা থেকে। তো ওখানে যেখানে পার্কিং জায়গাটা ছিল ওখানে বাস পার্কিং করার পর একটা কুয়াশা ছিল, কয়েকজন রেল লাইনের ধারে বাথরুম করার উদ্দেশ্যে গেছিল। তো ওখানে যাওয়ার পর হঠাৎ করে ট্রেন চলে আসে, ওরা বুঝতে পারেননি, ছিটকে পড়ে যান। তো ঘটনাক্রমে 3 জন এক্সপায়ার হন আর 2 জন আহত হন। তার মধ্যে একজনের বাড়ি যেটা খুব আশঙ্কাজনক, তার বড়োয়া 1 নম্বর মণ্ডলে। চোখ রাখবো হাওড়ার দিকে। হাওড়া বালিটিকুড়ি কালীতলায় লাইব্রেরি রোডে সিস্টার নিবেদিতা একাডেমি স্কুলের তরফে এক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকনের 2 মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাগর সিং এবং শ্রাবন্তী শেখ। স্কুলের প্রিন্সিপাল অরুণা লাহার প্রচেষ্টায় এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রীরা তাদের কারুকার্য দেখায়। শব্দ দূষণ থেকে শুরু করে মানুষের কিডনির কি কাজ সমস্তটাই তুলে ধরে তাদের নিপুণ হাতের কাজের মাধ্যমে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হাওড়া বালিটিকুড়ি কালীতলায় লাইব্রেরি রোডে সিস্টার নিবেদিতা একাডেমি স্কুলের তরফে এক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকনের 2 মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাগর সিং ও শ্রাবন্তী সিং। স্কুলের প্রিন্সিপাল অরুণা লাহার প্রচেষ্টায় এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রীরা তাদের কারুকার্য দেখায়। শব্দ দূষণ থেকে শুরু করে মানুষের কিডনির কি কাজ সমস্তটাই তারা তুলে ধরে তাদের নিপুণ হাতের কাজের মাধ্যমে। ছাত্রছাত্রীরা এদিনের এই প্রদর্শনীতে তাদের নিজেদের হাতের কারুকার্য দেখায় শিক্ষক এবং শিক্ষিকাদের সহযোগিতায়।
ভালো লাগে। আমি কি বলবো, আমি ভাষায় বলতে পারবো না। আমি জানি ছেলেমেয়েরা লেখাপড়া শেখে। আমার ধারণা ছিল জাস্ট শুধু গ্রন্থের বই পুস্তকের থেকেই লেখাপড়া শেখে। এখানে আমি দেখে এদের সায়েন্স এক্সিবিশন এবং স্পোর্টস এক্সিবিশন দেখে আমি খুবই অভিভূত যে এত ছোট ছোট ছেলে মেয়েরা সায়েন্স, টেকনোলজি, তারপরে ফিজিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স ইত্যাদির উপর এত সুন্দর বুঝিয়েছে এবং প্র্যাকটিক্যালি কিছু করে দেখিয়েছে। এত ছোট অবস্থায় এই ধরনের ধারণা লাভ করা এটা অত্যন্ত আনন্দের কথা। এদের ডাকে আজকে প্রিন্সিপাল আছেন অরুণালার ডাকে আজকে আমরা এখানে এসেছি। প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি স্কুলের সাথে জড়িত থাকি। প্রত্যেকটা কাজে শুধু দিদি যে শুধু তাদের স্টুডেন্টদেরকে বিদ্যার মাধ্যমে যে তৈরি করছে তা না, সোশ্যাল ওয়ার্কার বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু বা যেগুলো আমাদের সচেতন হওয়া পরিবেশ সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ছাত্রছাত্রীরা তুলে ধরছে। এই সবে আমি দেখলাম একজন থ্রিটের পরের ছাত্রী এত সুন্দর হোটেলে সাউন্ড পলিউশন। আমরা সত্যি করে সাউন্ড পলিউশনটা নিয়ে ভাবা তো দরকার, কেননা যেভাবে আমাদের যানবাহন বেড়ে গেছে, যেভাবে গাড়ি চলাচল বাড়ছে, তার সঙ্গে সাউন্ড পলিউশন ভীষণ ভাবে বাড়ছে। এই সাউন্ড পলিউশনের এফেক্টটা কিন্তু সত্যি মানব জীবনে করছে। সেটা কিন্তু ওনারা আমাদেরকে দেখালেন যে যার জন্য হাই প্রেশার বাড়ছে, অনিদ্রা, যেটা হচ্ছে সত্যি তাই অনিদ্রার কারণে সব মানুষেরই এখন অনিদ্রার প্রবলেম। তো সাউন্ড পলিউশনটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ জায়গায়, যেটা কিন্তু এই ছোট ছোট বাচ্চারা তুলে ধরেছে। এই স্কুলটা শুধু বলবো যে দিদির যে অনুপ্রেরণা, অনেক স্কুলে আমি ডাকে যাই, কিন্তু অরুণা লাহা যিনি এত সুন্দর একজন একটা পরিবেশে ছাত্রছাত্রীদের তৈরি করে দিচ্ছেন, তাদের ভবিষ্যৎ যে গড়ছেন এত সুন্দর এই পরিবেশ, প্রত্যেকটা স্কুল থেকে এই পরিবেশকে আমি দেখি ডিফারেন্ট ভাবে, কেন তারা সোশ্যাল ওয়ার্কার হিসাবেও থাকে বা পরিবেশ সচেতন করার জন্যও আমি দিদিকে দেখেছি ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তায় নামতে। We all can see that our honorable chief guest is watching the exhibition. We all can see that our honorable chief guest is watching the exhibition. We all can see that our honorable chief guest is watching the exhibition. ফের নজর রাখছি নদিয়ার দিকে। নদিয়ার মাটিতে সভা করার আগে এক চ্যানেলে পোস্ট করেছেন, বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই একটি সরকারি অনুষ্ঠান রয়েছে, তার সেখানেই একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার পোস্টে সেই সমস্ত প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্র যেমনটা জানা যাচ্ছে, এই সভায় আসতে পারেন নীতিন গড়করি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শনিবার নদিয়ার তাহিরপুরে সভা রয়েছে এবং সেখানে সভা করার আগেই গতকাল অর্থাৎ শুক্রবার তিনি একটি পোস্ট করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছিলেন এবং সেখানে একাধিক প্রকল্পের শিলান্যাসের কথা তিনি
তার পোস্টের মধ্যে উল্লেখ করেছিলেন। শুধু তাই নয়, একাধিক দুটো পোস্ট করেছিলেন তিনি। একটাতে তিনি প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন এবং অপরটাতে দেখা যাচ্ছিল তিনি তৃণমূল সরকারের বিরোধিতা করেছিলেন। আজ রাজ্যে আসছেন, আজ নদিয়ার কাশীপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেই তার সভা রয়েছে। সেখানে তার সভার আগে আমরা দেখেছিলাম কিভাবে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মোড়া ছিল এলাকা, এবং এখনই পর্যন্ত যে আপডেট নজরে আসছে, বিজেপির একাধিক কর্মী সমর্থকেরা থেকে শুরু করে রাজ্যের নেতৃত্বরা তারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত থেকে একাধিক মন্তব্য করছেন। উপস্থিত হয়েছেন রাজ্যের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক নেতৃত্বরা তারা উপস্থিত থেকে তারা একাধিক মন্তব্য করছেন। ইতিমধ্যেই সভা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই জানিয়ে রাখছি, যেমনটার সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানে তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল করেছিলেন, এবং আজ যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই সভা শুরু হয়ে গিয়েছে এবং সভা শুরু হওয়ার পর ইতিমধ্যেই বিজেপির একাধিক কর্মী সমর্থকেরা তারা উপস্থিত হচ্ছেন এবং জনসাধারণের ভিড়ও লক্ষ্য করা গিয়েছে। যেমনটা জানা যাচ্ছিল, মোদী তার পোস্টে উল্লেখ করেছিলেন একাধিক মন্তব্য। তিনি জানিয়েছিলেন আগামীকাল 20 ডিসেম্বর দুপুরে আমি রানাঘাটের বিজেপির জনসভায় ভাষণ দেব এবং পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে একই সঙ্গে রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন, আর তৃণমূলের লুটপাট এবং ভিত্তি প্রদর্শন সীমা অতিক্রম করেছে। আর সেই কারণেই আজ বিজেপি মানুষকে একেবারে তাদের সঠিক পথে নিয়ে আসছে। একমাত্র আশা ভরসা বিজেপি, এমনটাই পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করেছিলেন আজ অর্থাৎ শনিবার সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেখানেই ইতিমধ্যেই বিজেপির নেতৃত্বরা উপস্থিত হয়ে গিয়েছেন। বিজেপির একাধিক নেতা কর্মীরা তারা উপস্থিত থেকে ইতিমধ্যেই সভার শুভ সূচনা হয়ে গিয়েছে। কাতারে কাতারে মানুষ এসে ভিড় জমিয়েছেন সেই সভায়। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে আগে ঠিক কি বার্তা দেন তা শুনতেও সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। এবং তেমনটা জানা যাচ্ছে যে মোদীর সভার আগে গতকাল দেখা গিয়েছিল যে মোদীর সভার আগে বিজেপির ফ্লেক্স ছেড়ে দেওয়া হয়েছিল, তেমন অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তারপরে দেখা যাচ্ছিল বিজেপির ফ্লেক্স ছেড়ার পরে তৃণমূলের ওপরে আঙুল উঠেছিল। শুধু তাই নয়, তৃণমূলের ওপরে অভিযোগ করা হয়েছিল মোদীর সভা ভণ্ডুল করতেই নাকি এই ষড়যন্ত্র করছে তৃণমূল। শুধু তাই নয়, তৃণমূল সেই ষড়যন্ত্রকে রীতিমতো না বলে দিয়েছিল। তারা বলেছিল, তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল প্রধানমন্ত্রীকে তারা সাদর আমন্ত্রণ জানাচ্ছেন, প্রধানমন্ত্রী এলে তারাও হয়তো সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রীর নির্দেশ শোনার জন্য। শুধু তাই নয়, তারপরে দেখা যাচ্ছিল বিজেপির তরফে তৃণমূলের ওপরে একাধিক মন্তব্য করা হয়েছে। শুধু তাই নয়, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুক্রবার দুটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্ট আপনাদের এখন দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এবিএস নিউজের পর্দায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছিলেন এবং সেখানে লিখেছিলেন আগামীকাল, মানে শুক্রবার তিনি লিখেছিলেন আগামীকাল 20 ডিসেম্বর অর্থাৎ আজ দুপুরে তার সভা রয়েছে রানাঘাটের বিজেপি জনসভায় তিনি যোগ দেবেন এবং সেখানেই একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। আর পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী সুবিধা পাচ্ছেন। তবে একই সঙ্গে রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তৃণমূলের লুটপাট এবং ভিত্তি প্রদর্শন সব সীমা অতিক্রম করেছে। আর সেই কারণেই আজ বিজেপির মানুষের একমাত্র আশা ভরসা ইতিমধ্যে বিগ ব্রেকিং আপনাদের জানিয়ে রাখছি, প্রধানমন্ত্রীর বিমানবন্দরে অপেক্ষা করছেন শুভেন্দু এখন এই মুহূর্তে যে ব্রেকিং আপনাদের দেখাচ্ছি, কুয়াশার দাপট তাহিরপুর থেকে ফিরলেন প্রধানমন্ত্রীর কপ্টার। কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারলো না কপ্টার। সড়ক পথে কলকাতা থেকে তাহিরপুর যাবেন নরেন্দ্র মোদী। কুয়াশার দাপট তাহিরপুর থেকে ফিরলেন প্রধানমন্ত্রীর কপ্টার। এখন যে মুহূর্তে বিগ ব্রেকিং, এই মুহূর্তে সড়ক পথে কলকাতা থেকে তাহিরপুরে যাবেন প্রধানমন্ত্রী, এমনটাই
সড়কপথে কলকাতা থেকে তাহিরপুর যাবেন প্রধানমন্ত্রী মোদী। কুয়াশার দাপট, তাহিরপুর থেকে ফিরলেন প্রধানমন্ত্রীর কপ্টার। তাহিরপুর থেকে ফিরলো সড়কপথে কলকাতা থেকে তাহিরপুর যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারল না কপ্টার। প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর শুনতে পাবেন সকলেই। সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন তাহিরপুরে। নদিয়ার তাহিরপুরে একাধিক বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষেরা সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য। এবং এই মুহূর্তে যেমনটা আপডেট আপনাদের দিচ্ছি, সড়কপথে কলকাতা থেকে তাহিরপুরে যাবেন প্রধানমন্ত্রী। সড়কপথে কলকাতা থেকে তাহিরপুরে যাবেন মোদী। কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারল না কপ্টার। এই মুহূর্তে বিগ ব্রেকিং, কুয়াশার দাপটের কারণে তাহিরপুর থেকে ফিরলেন প্রধানমন্ত্রীর কপ্টার। কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারল না কপ্টার। সড়কপথে কলকাতা থেকে তাহিরপুরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় সাধারণ মানুষের ভিড় আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সাধারণ মানুষ সেখানে ভিড় জমিয়েছেন, বিজেপি কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন। তারপরে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে যে বিগ ব্রেকিং বিগ আপডেট আমাদের নজরে আসছে। প্রধানমন্ত্রীর বিমানবন্দরে অপেক্ষা করছেন শুভেন্দু অধিকারী। কুয়াশার দাপট, তাহিরপুর থেকে ফিরলেন প্রধানমন্ত্রীর কপ্টার। কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারল না কপ্টার। সড়ক পথে কলকাতা থেকে তাহিরপুর যাবেন নরেন্দ্র মোদী। কুয়াশার দাপটের কারণে সকাল থেকেই যেমন একাধিক জেলায় আমরা দেখেছি কুয়াশার দাপট বেড়েছিল, ঠিক তেমনই নদিয়ায় কুয়াশার দাপট তো বজায় রয়েছে এবং সেই অনুযায়ী কুয়াশার দাপটে তাহিরপুর থেকে ফিরল প্রধানমন্ত্রীর কপ্টার। কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারল না কপ্টার। সড়ক পথে কলকাতা থেকে তাহিরপুর যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফিরে এসেছেন দমদমে। সড়ক পথে কলকাতা থেকে তাহিরপুর যাবেন প্রধানমন্ত্রী, কারণ হেলিকপ্টারে তিনি যেতে পারেননি। কপ্টারের কুয়াশার দাপটের কারণে তাহিরপুর থেকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারেননি তিনি। সড়ক পথে কলকাতা থেকে তাহিরপুর যাবেন তিনি, আবারও তিনি দমদমে ফিরে এসেছেন। বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে গোপাল বিশ্বাস, আমাদের প্রতিনিধি। গোপাল, জানতে চাইবো তোমার কাছে কেন প্রধানমন্ত্রী তাহিরপুরে পৌঁছাতে পারলেন না এবং কিভাবে তিনি পৌঁছাবেন তাহিরপুর। গোপাল। হ্যাঁ দেখো বর্ষা, এদিন কিন্তু সকাল থেকে কিন্তু একদম অধীর আগ্রহে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু মুখিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে। তারা কিন্তু গতকাল কার্যত ভোর রাত থেকে কিন্তু কর্মী সমর্থকরা জমায়েত হতে শুরু করে তাহিরপুরের যে নেতাজি ময়দান, সেখানে কিন্তু এদিন যে ঘন কুয়াশার দাপট, সেই ঘন কুয়াশার দাপট কিন্তু কার্যত ম্লান করলো কর্মীদের সমর্থকদের মনের উচ্ছ্বাস। কেননা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নির্ধারিত সময়সূচি ছিল, সেই সময়সূচি অনুযায়ী কিন্তু তার কপ্টার কিন্তু উড়ে আসে, কিন্তু ঘন কুয়াশার ভিলেনের দাপটে কিন্তু সেই কপ্টার কিন্তু তাহিরপুরে অবতরণ করতে পারে না। পুনরায় কিন্তু সেই কপ্টারকে ফিরে যেতে হয় কলকাতার দিকে। আর কার্যত এই যে সামগ্রিক ঘটনা, এই ঘটনা কিন্তু কিছুটা হলেও কিন্তু হতাশার ছবি কিন্তু ধরা পড়েছে কর্মী সমর্থকদের মধ্যে। এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ঠিকমতো পরিকাঠামো যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু কলকাতা থেকে সড়ক পথেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরে আসবেন, যে সেটা কিছুটা সময় বিলম্ব হতে পারে। পাশাপাশি কিন্তু একটা কিন্তু খবর কিন্তু সূত্র মারফত ভেসে আসছে, সেটা হচ্ছে যে এত দ্রুত যে জাতীয় সড়কের উপর যে প্রধানমন্ত্রীর কনভয় আনার যে পরিকাঠামো, নিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কতটা কি করতে পারে রাজ্য প্রশাসন এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছে, তারা কিভাবে বিষয়টি কি তৈরি করতে পারে সুপুষ্টভাবে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। কেননা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যাত্রা পথ হবে অর্থাৎ কলকাতা থেকে তাহিরপুর, প্রায় কিন্তু সেই 100 কিলোমিটারের মতো রাস্তা, এই যে জাতীয় সড়কের উপর দিয়ে তাকে কিন্তু আসতে হবে, অর্থাৎ এই 12 নম্বর জাতীয় সড়ক, একটি ব্যস্ততম জাতীয় সড়ক, সেই সড়কের উপর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আসলে তার যে নিরাপত্তা পরিকাঠামো প্রয়োজন, এত দ্রুততার সময় কিন্তু সেটি সম্ভব হবে কিনা, সেইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়।
সেই কারণে কিন্তু আরেকটি জল্পনা উঠে আসছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু যে ভিআইপি লঞ্চ সেখান থেকে কিন্তু ভার্চুয়ালি যে তার সরকারি উদ্বোধনী অনুষ্ঠান সেটি কিন্তু তিনি ভার্চুয়ালি করবেন কলকাতা থেকে। পাশাপাশি তার যে দলীয় যে বৈঠক অর্থাৎ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দেবেন সেটিও কিন্তু ভার্চুয়ালি হতে পারে বলে কিন্তু এখনো পর্যন্ত এই একটা সূত্র মারফত খবর আসছে। বর্ষা। গোপাল, চাকদায় গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে মোদীকে, প্ল্যাকার্ড এমনটাই প্ল্যাকার্ড হাতে গো ব্যাক স্লোগান মোদীকে, কি জানতে পারছো কারা করছে? হ্যাঁ দেখো, এই যে মোদীর সবার শুরু থেকেই কিন্তু অর্থাৎ গতকাল রাতে অন্ধকারে কেউ বা কারা কিন্তু জাতীয় সড়কের ওপর দিয়ে কিন্তু গো ব্যাক মোদী কিন্তু কালো প্লেট দিয়ে কিন্তু ছেয়ে দেয়। শুধু তাই নয়, যে মতুয়াদের একাংশ কিন্তু মহিলারা কিন্তু রাস্তায় নেমে গো ব্যাক মোদী এবং কিন্তু কালো পতাকা নিয়েও কিন্তু বিক্ষোভ দেখা যায় কিন্তু এই যে বিভিন্ন এলাকায়। কার্যত বিজেপির অভিযোগ এই সবটাই করছে কিন্তু তৃণমূল কংগ্রেস, যদিও বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পরিপ্রেক্ষিতে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপির নেতৃত্বের দাবি, এই ঘটনা পরিকল্পিতভাবে উচ্ছৃঙ্খলপনা এবং মোদীজির সভাতে কর্মীদের যাতে আসতে না পারে একটা বাধা দেওয়ার একটা চক্রান্ত কিন্তু তৃণমূল কংগ্রেস করছে। যদিও বা সেই সমস্ত ব্যানার পোস্টার কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু দেখা মাত্রই সেগুলো কিন্তু খুলে ফেলেছে। বর্ষা। ধন্যবাদ গোপাল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখনো তাহিরপুরে পৌঁছাতে পারেননি এবং এমনটা জানা যাচ্ছে কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারলো না এই কাপ্টার। তাহিরপুরে সবাই উপস্থিত দর্শকদের বললেন শুভেন্দু অধিকারী, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপনাদের জানাচ্ছি, জাতীয় সড়কে নয় চাকদায় গো ব্যাক মোদী প্ল্যাকার্ড হাতে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের তরফে এই পোস্টার দেখানো হয়েছে। মোদীর সভাস্থলে পৌঁছানোর আগেই চরম বিশৃঙ্খলা, এবং সেই বিশৃঙ্খলার কথা আপনাদের জানাচ্ছি কিভাবে মোদীর সভাস্থলে পৌঁছানোর আগেই চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু তাই নয়, এর আগেও আমরা দেখেছি, এই মুহূর্তে যেমনটা জানলাম যে গো ব্যাক স্লোগান গো ব্যাক মোদী এমনটাই প্ল্যাকার্ড দেখানো হয়েছে, কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার আমরা দেখেছিলাম কিভাবে মোদীর সভাকে ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কারণ মোদীর সভার আগে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছিল এবং এমনটাই অভিযোগ করছিল বিজেপি, তৃণমূলের দিকে আঙুল উঠছিল। ঠিক তেমনই এই মুহূর্তে যে আপডেট আপনাদের দিচ্ছি, জাতীয় সড়কে নয় চাকদায় গো ব্যাক মোদী প্ল্যাকার্ড হাতে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের তরফে এই পোস্টার লাগানো হয়েছে। মোদীর সভাস্থলে পৌঁছানোর আগেই এই চরম বিশৃঙ্খলা, এমনটাই জানা যাচ্ছে। এবং যেমনটা বললাম, গতকাল এই একই ঘটনা তো নয়, তবে বিশৃঙ্খলার পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছিলাম, এবিএসকে নিউজ আপনাদের দেখিয়েছিল কিভাবে বিজেপিতে মোদীর সবার আগে বিজেপির ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছিল এবং বারবার অভিযোগ উঠেছিল তৃণমূলের তরফে। তবে তৃণমূলের তরফে জানানো হয়েছিল তারা সেই কাজ করেননি, তারা সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে ফেক চরম বিশৃঙ্খলা, চাকদাতে গো ব্যাক স্লোগান মোদী, তাহলে কোথাও গিয়ে তৃণমূল এবং বিজেপি একটা সংঘর্ষ বারবার নজরে আসছে। তাহলে কি কোথাও গিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, মোদীর সবার আগে তৃণমূলের তরফে এই ষড়যন্ত্র করা হচ্ছে? কারণ বিজেপির তরফে বারবার অভিযোগ করা হচ্ছে তৃণমূল নাকি মোদীর সভায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে, বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে মোদীর সভা সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। শুক্রবার যেমনটা জানিয়েছিলাম, ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছিল মোদীর সভার আগে, আর আজ জানাচ্ছি আপনাদের এই মুহূর্তে বিগ আপডেট, চাকদায় গো ব্যাক স্লোগান গো ব্যাক প্ল্যাকার্ড দেখানো হয়েছে মোদীকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের নেতারা তারাই গো ব্যাক প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলেছে এবং বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে এই স্লোগান দেওয়া হয়েছে। কিন্তু এর আগে আমরা দেখেছি বারবার মোদীর সভা ঘিরে রীতিমতো গন্ডগোল সৃষ্টি করা হয়েছিল তৃণমূলের তরফে, কারণ বিজেপির তরফে এমনটাই অভিযোগ করা হচ্ছে বারবার। শুক্রবার আমরা দেখেছিলাম বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছিল, আর শনিবার দেখছি মোদীর সভার আগেই গো ব্যাক মোদী প্ল্যাকার্ড হাতে। আর বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে, বিজেপির অভিযোগ সরাসরি অভিযোগের তীর তৃণমূলের দিকে।
প্রধানমন্ত্রীকে গো ব্যাক স্লোগান, সেই ফুটেজ দেখাবো এখন আপনাদের। দেখুন, নদিয়ার মাটিতে আজ সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর, কুয়াশার দাপটে সেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামতে পারেনি, সেই কারণেই এই সভা, যতটা জানা যাচ্ছে সেই সভা বাতিল হয়েছে এবং জাতীয় সড়ক পথে প্রধানমন্ত্রীর ফিরে এসেছেন দমদমে। জাতীয় সড়কে গো ব্যাক মোদি প্ল্যাকার্ড হাতে মানুষজন। বিজেপির অভিযোগ, তৃণমূলের তরফে এই পোস্টার মোদি সভাস্থলে পৌঁছানোর আগেই চরম বিশৃঙ্খলা ঘটনাস্থলে। প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছে, ভার্চুয়ালি সভা প্রধানমন্ত্রীর। তাহিরপুরে সভা বাতিল প্রধানমন্ত্রীর, এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পারছি প্রধানমন্ত্রীর সফর বাতিল করেছেন, ভার্চুয়ালি সভা করবেন প্রধানমন্ত্রী। তাহিরপুরে সভা বাতিল প্রধানমন্ত্রীর। এদিন অর্থাৎ আজ শনিবার প্রধানমন্ত্রীর সভা করার কথা ছিল তাহিরপুরে। কুয়াশার দাপটে তাহিরপুর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রীর কপ্টার। সড়ক পথে কলকাতা থেকে তাহিরপুর যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু প্রধানমন্ত্রীর সফর বাতিল করলেন। তিনি ভার্চুয়ালি সভা করবেন বলে জানিয়েছেন। তাহিরপুরে সভা বাতিল করা হলো প্রধানমন্ত্রীর। কুয়াশার দাপটে তাহিরপুর থেকে ফিরল প্রধানমন্ত্রীর কপ্টার। কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারেনি কপ্টার। সড়ক পথে কলকাতা থেকে তাহিরপুর যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু কুয়াশার দাপটে তাহিরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারল না কপ্টার। কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারল না কপ্টার। তাহিরপুর সভায় উপস্থিত দর্শকদের বললেন শুভেন্দু, প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর শুনতে পাবেন সকলেই, কিন্তু জাতীয় সড়কে প্রধানমন্ত্রীকে দেখানো হলো গো ব্যাক মোদি প্ল্যাকার্ড। জাতীয় সড়কে প্রধানমন্ত্রীকে দেখানো হলো গো ব্যাক মোদি প্ল্যাকার্ড। বিজেপির প্রধানমন্ত্রীকে গো ব্যাক স্লোগান দেখানো হলো। প্ল্যাকার্ডগুলিতে নাগরিক খুনের রক্ত মোদি তোমার হাতে, নাগরিক খুনের রক্ত মোদি তোমার হাতে, এমন ধরনের প্ল্যাকার্ড দেখানো হচ্ছে প্রধানমন্ত্রীকে গো ব্যাক স্লোগান। তাহিরপুর সফর বাতিল কুয়াশার কারণে। বিমানবন্দর থেকে কি ভার্চুয়াল মাধ্যমে এই ভাষণ দেওয়ার প্রস্তুতি তবে? তাহিরপুরের সভা বাতিল প্রধানমন্ত্রীর সফর বাতিল, ভার্চুয়ালি সভা হওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রীর। তাহিরপুর সফর বাতিল কুয়াশার কারণে। বিমানবন্দর থেকেই কি ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেওয়ার প্রস্তুতি তবে? বিমানবন্দরে মোদির ভার্চুয়াল সভার প্রস্তুতি। এই মুহূর্তে বিগ ব্রেকিং বিগ আপডেট আপনাদের জানিয়ে রাখছি। এবিএসকে নিউজের পর্দায় প্রধানমন্ত্রীর সভা বাতিল করা হয়েছে, ভার্চুয়ালি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই জানা যাচ্ছে। আর আজ জানা যাচ্ছে কুয়াশার দাপটের কারণে প্রধানমন্ত্রীর কপ্টার নামতে পারেনি তাহিরপুরে, তার কারণেই কলকাতায় ফিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে যে আপডেট, যে চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি, তাহিরপুরে প্ল্যাকার্ড হাতে রীতিমতো স্থানীয়রা থেকে শুরু করে মতুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা জানাচ্ছেন যে মতুয়ারা তারা কিন্তু ভোট পাচ্ছেন না, সেই কারণেই তাদের এই দাবি। কি করে তারা কুয়াশার দাপটে তাহিরপুর থেকে ফিরল প্রধানমন্ত্রীর কপ্টার, এবং তারপরেই জানা যাচ্ছে রাজনৈতিক সভা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল এবং সেই সভা বাতিল করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাকে গো ব্যাক প্ল্যাকার্ড
দাস। রূপম, ঠিক কি জানতে পারছো? প্রধানমন্ত্রীর সভা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে, আর কি কি আপডেট রয়েছে? আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি, কুয়াশার দাপটে হেলিপ্যাডে নামতে পারলো না প্রধানমন্ত্রীর কাপ্তান, এবং তারপরেই দেখা যাচ্ছে জাতীয় সড়কে গো ব্যাক স্লোগান, গো ব্যাক মোদি এমনটাই প্ল্যাকার্ড ঝোলানো হয়েছে এবং মতুয়ারা তারা অবস্থান বিক্ষোভ করছেন। প্রধানমন্ত্রীর ওপরে ক্ষুব্ধ তারা এবং একাধিক মন্তব্য করছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি, নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম দাস। রূপম, ঠিক কি জানতে পারছো? প্রধানমন্ত্রীর সভা ছিল এবং ইতিমধ্যেই যে আপডেট যে উঠে আসছে, প্রধানমন্ত্রীর সভা বাতিল করা হয়েছে, ভার্চুয়ালি হবে সেই সভা, আরো কি কি আপডেট জানা যাচ্ছে রূপম? দেখো বর্ষা, ইতিমধ্যেই কিন্তু নদিয়ার যে জায়গায় যে প্রধানমন্ত্রীর যে সভা ছিল সেই সভা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাতিল। সেই সভাকে ঘিরে কিন্তু প্রচুর মানুষের কিন্তু একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা নষ্ট হয়ে গেছে মানুষের মধ্যে। যেটা আরও বেশি যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কুয়াশার জন্য যে কাপটা আবার যে ফিরে যেতে হয়েছিল কলকাতা বিমানবন্দরে, সেই কলকাতা বিমানবন্দরে কিন্তু এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী তিনি কিন্তু ভিআইপি রুমে কিন্তু তিনি যে ভিআইপি যে জোন আছে সেখানে তিনি আছেন। এবং লেটেস্ট আপডেট যেটা আমি তোমাকে দেব সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ভার্চুয়াল যে জোড়া সভা কিন্তু তিনি কিন্তু যোগ দেবেন, এটা কিন্তু জানা যাচ্ছে। ভার্চুয়ালভাবে কিন্তু তিনি সভাতে যোগ দেবেন বলে সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, আজকে যে ওই চাকদা, নদিয়ার যে চাকদা, সেই চাকদাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের গো ব্যাক যে স্লোগান, সেই স্লোগান দিয়ে কিন্তু সেখানে তারা দিচ্ছেন তৃণমূল সমর্থকরা। পাশাপাশি সেখানে যে যারা মতুয়ারা আছেন তারাও কিন্তু সেখানে কিন্তু আন্দোলন করছেন এবং তারাও কিন্তু সেখানে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি কিন্তু নদিয়াতে এই সভা ঘিরে কিন্তু তৈরি হয়েছে। তবে বর্ষা, তোমাকে একটা জিনিস জানাবো, কিছুদিন আগেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা ছিল, যখন হেলিকপ্টার যখন কোনো কারণে হয়তো সেখানে যেতে পারেনি, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথে সেখানে মানুষের কাছে কিন্তু পৌঁছে গিয়েছিলেন। তবে একটা কথা, আজকের এই যে সভা যখন কুয়াশার জন্য এই এত বড় একটা বিভ্রাট সৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু অন্যরকম একটা ব্যবস্থা রাখা দরকার ছিল, এলাকার মানুষরা হয়তো জানাচ্ছেন। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে মোদির যে সভা, এই মোদির সভাকে ঘিরে যে মানুষের যে একটা উচ্ছ্বাস ছিল, তাদের একটাই বক্তব্য, তারা মোদিকে দেখতে গতকাল বিকাল থেকে এবং রাত্রির থেকে তারা কিন্তু ওই সভাস্থলে কিন্তু পড়ে আছেন, শুধুমাত্র একবার এক চোখ দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখবেন বলে। কিন্তু সেই সভা ইতিমধ্যেই বাতিল এবং ভার্চুয়াল মাধ্যমে সভা কিন্তু হবে এই নদিয়াতে। তবে আজকের এই যে এই সভার যে পুরোপুরি যে সিকিউরিটিতে মোড়া ছিল, সেই সব সিকিউরিটিতে এখনও পর্যন্ত কিন্তু সেই রকমই কিন্তু সেখানে অবস্থানভাবে কিন্তু রয়েছে। কিন্তু পাশাপাশি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, এই কলকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভার্চুয়ালভাবে কি বক্তব্য দেন এবং মানুষকে কি বার্তা দেন, সেটাই কিন্তু এখন পর্যন্ত দেখার। বর্ষা, রূপম, এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, চাকদাতে গো ব্যাক মোদি বলেই একটা প্ল্যাকার্ড, শুধু একটা নয়, প্ল্যাকার্ডে একেবারে ছয়লাভ অবস্থা তৈরি হয়েছে। এই মুহূর্তে চাকদার চিত্র ঠিক কি জানতে পারছো রূপম? শুনতে পাচ্ছো? দেখো বর্ষা, তোমাকে আমি প্রথমে একটা জিনিস জানাবো, চাকদাতে যে গো ব্যাক স্লোগানটা উঠেছে, সেই গো ব্যাক স্লোগান করা হয়েছে, যে মোদি গো ব্যাক বলে কিন্তু একটি স্লোগান কিন্তু সেখান থেকে উঠেছে। এবং 2026-এর যে রাজনীতি যেভাবে মাঠে নেমে পড়েছে, তাদের হচ্ছে যেভাবে বিহার, কিছুদিন আগে আমি হয়তো আপডেট দিয়েছিলাম এবিএসকে নিউজে, যে বিহার কিভাবে তারা হচ্ছে দখল করেছেন, কিভাবে
বিহারের ভোটে তারা হচ্ছে জোট করে তারা হচ্ছে বিহারে বিজেপি একটা সরকার গঠন করেছে, এবং বাংলা কিভাবে দখল করবেন সেটা নিয়েও কিন্তু একটা রাজনৈতিক একটা চর্চা কিন্তু উঠেছে, যেখানে তৃণমূল যেমন হচ্ছে বিজেপিকে ছাড়ছে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপিও কিন্তু তৃণমূলকে ছাড়ছে না, যাকে বলা যায় একদম এক চুল জায়গা কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। পাশাপাশি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে 2026-এর যে ভোট, এই 2026-এর ভোট যখনই আসে তখনই কিন্তু তৃণমূলের যে নেতা এবং নেত্রী বা কোনো ভিআইপি মন্ত্রী তাদের মুখ থেকে শোনা যায় যে ভোট এলেই যেন তারা অচিন পাখির মতন আসেন এই রাজ্যে, সভা করেন, আবার অচিন পাখির মতন উড়ে চলে যান। এই কথাও কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। আজকের এই যে নদিয়ার যে চাকদা, সেই চাকদা থেকে কিন্তু তৃণমূলের যারা সমর্থক যারা আছেন তারা কিন্তু কালো কাপড় উড়িয়ে তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিতে দিতে কিন্তু তারা সেখানে কিন্তু একদম বলা যেতেই পারে আন্দোলনে নেমেছেন। বর্ষা, ধন্যবাদ রূপম। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিল আমাদের প্রতিনিধি রূপম দাস। আমরা এই মুহূর্তে যেমনটা বিগ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে রীতিমতো গো ব্যাক প্ল্যাকার্ড লাগানো হয়েছে। শুধু তাই নয়, মতুয়াদের তরফে এই প্ল্যাকার্ড এমনটাই জানা যাচ্ছে, প্ল্যাকার্ডে লেখা রয়েছে নাগরিক খুনের রক্ত মোদী তোমার হাতে, এমনটাই প্ল্যাকার্ড লাগানো হয়েছে। প্ল্যাকার্ডে ছয়লাভ হয়ে গিয়েছে চাকদা এলাকা। একাধিক মতুয়ারা তারা অবস্থান বিক্ষোভ করছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং একাধিক অভিযোগ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে। আমরা আজ জানি মোদী গো ব্যাক মোদী, ফের একাধিক পোস্টার সেখানে চাকদায় লাগানো হয়েছে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে মতুয়াদের তরফে লেখা রয়েছে, আমি মতুয়া তাই কি আমার দোষ, ভোটার তালিকায় আমার নাম নেই কেন? কারণ এসআইআরের একটা আতঙ্ক আমরা ইতিমধ্যেই জেনেছিলাম, বিভিন্ন জেলায় জেলায় কিভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলওরা তারা আতঙ্কে আত্মঘাতী হয়েছিলেন, সেই চিত্র আপনাদের দেখিয়েছি, সেই খবর আপনাদের জানিয়েছি। তবে এই মুহূর্তে এবিএসকে নিউজের পর্দায় আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। এই মুহূর্তে বিগ আপডেট, প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে, ভার্চুয়ালি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন এই পর্যন্তই। প্রতিদিন দুপুর 12টায় নজর রাখুন 12টায় গরমা গরমে। ধন্যবাদ। নমস্কার।